বিশ্বকাপে এক মুহূর্তের অসতর্কতা শেষ করে দিতে পারে 4 বছরের স্বপ্ন, আর একটি জাদুকরী মুহূর্ত লিখে দিতে পারে নতুন ইতিহাস। আজ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। শেষ আটের এই মঞ্চে প্রথম লড়াইয়ে মুখোমুখি দুই ভিন্ন মহাদেশের দুই দুর্দান্ত যোদ্ধা ফ্রান্স ও মরক্কো। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা, তারকায় ঠাসা স্কোয়াড আর আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে অদম্য মানসিকতা, সেরা রক্ষণ আর অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস। এই ম্যাচ শুধু সেমিফাইনালের টিকিটের লড়াই নয়, এটি অভিজ্ঞতা আর স্বপ্নের একটা যুদ্ধ বলা যায়। তারকা বনাম দলের শক্তির পরীক্ষা। শেষ হাসি কে হাসবে, ইউরোপের পরাশক্তি নাকি আফ্রিকার গর্ব? এসব নিয়ে আজকের আইগাস প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ইশরাত জাহান এবং আমি রেদওয়ান শেখ। এবং আমাদের সাথে বিশেষ অতিথিরাও রয়েছেন, ফ্যানজন তো রয়েছেই, আমাদের সাথে রয়েছেন বাতেন চাকমা, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, ফুটবল প্রেমী। আমি জানি আমাদের সাথে যিনি হাজির হয়েছেন তিনি বাংলাদেশের গর্ব, এবং আমরা তাকে পেয়ে খুবই আনন্দিত। নুরুন নাহার নিম্নি পর্বতারোহী, যিনি খুব শীঘ্রই খুবই সম্প্রতি যিনি এভারেস্ট জয় করে এসেছেন, এবং আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে আজকের অনুষ্ঠানে। আমি জানি আপনি একজন ফুটবল প্রেমীও, সেই গল্পে আমরা আসার চেষ্টা করব। প্রথমেই বাতেন চাকমার কাছে যেতে চাই। আজকের ম্যাচে কাকে চাচ্ছেন যে থাকুক, কাকে চাচ্ছেন যে না থাকুক? দুইজনকেই চাচ্ছি থাকুক। একটু মনের কথা গায়ে কিন্তু জার্সি বলছে যে ফ্রান্স বাদ হয়ে যাক, একটু সেফ খেলে দিলাম না, তবে দুইটা টিমই ভালো টিম। যেই টিমই বাদ যাক একটু আফসোস তো হবে অবশ্যই, কারণ দুই টিমই দুর্দান্ত ফুটবল খেলছে, 22-এ বলেন বা এবারে বলেন। তো আশা করি ম্যাচটা ভালোই হবে, এবং শেষ পর্যন্ত 90 মিনিটস যারা ভালো খেলবে বা যারা যোগ্য দল হবে ওরাই নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। নিম্নাপুর কাছে যেতে চাই। প্রথমেই জানতে চাই যে কোন দলের সাপোর্টার তিনি? আমাদের এটা মনে হয় আমি জানি আমি একটু স্টাডি করে এসেছি তো। তিনি আসলে ফুটবলে এভারেস্ট জয়ী ব্রাজিলের সাপোর্টার। আমার টিম আসলে হেরে গেছে, তো এটা দুঃখজনক। তারপরও বিশ্বকাপ যেহেতু 4 বছর পর পর আসে, তারপরও দেখছি, ভালো লাগছে। দেখা যাক কি হয়, কারা জেতে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখছিলাম আপনার, ফুটবলের এভারেস্ট জয়ী টিম ব্রাজিলের সাপোর্টার আপনি। এই টিমের খেলা আসলে কবে থেকে দেখা শুরু হলো? কবে থেকে যে খেলা দেখা শুরু হলো মনে নেই। আমরা আসলে যৌথ পরিবারে বড় হয়েছিলাম, তো ওখানে সব দলের সাপোর্টার ছিল। ব্রাজিলের যেমন ছিল, আর্জেন্টিনার ছিল, এবং আমি দেখেছি আমার পরের জেনারেশন, আমার কাজিনরা, ওরা দেখেছি যে পাওয়ার ফুটবলটা পছন্দ করে। ওরা জার্মানির খেলা, ফ্রান্সের খেলা এগুলো পছন্দ করে। তো অনেক ছোটবেলায় শুরু হয়েছে, আসলে একদম ছোট থেকেই খেলা দেখছি, ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমরা আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আসলে ফুটবলের এভারেস্টটা কোথায়? সেই পাঁচটা তারা আপাই বলেছে 5টা তারা যাদের আছে সেই সমান কি কোনো টিম এখনো এসেছে? আমি আশা করি সেই 5 তারার সমান কোনো একটা টিম খুব শীঘ্রই আসবে, এবং তখন আসলে আমি বলতে চাচ্ছি এভারেস্টের একটা মানদণ্ড রয়েছে, এভারেস্টের চূড়া একটা আছে, কিন্তু আসলে সাফল্যের, বিশ্বকাপের সাফল্যের চূড়াটা কোথায়? নিশ্চয়ই 5 তারার কোনো মানদণ্ড হতে পারে না, সেটা 6টাও হতে পারে, 7টাও হতে পারে। আমার কথা না, আপাই বলেছে আসলে। আপনি কি বলেন? আমি আমার সাথে নিশ্চয়ই কথাটা হচ্ছে বর্তমানে চূড়ায় কে আছে? একদম চূড়ায় যারা আছে তারাই বর্তমানে এভারেস্ট আমাদের। আচ্ছা, নিশ্চয়ই এই এভারেস্টের চূড়াটা আসলে ফুটবলে আরো উঁচু হবে, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করতেই পারি। আমরা মরক্কোর যে ম্যাচটা নিয়ে কথা বলছিলাম, ফ্রান্স মরক্কোর ম্যাচটা, এটা দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ, আমরা নিশ্চয়ই দেখব। আমরা একটু যেতে চাই আমাদের ফুটবল অ্যানালিস্ট এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু ভাইয়ের কাছে। মিন্টু ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কোয়ার্টার ফাইনালটা অন্যান্য কোয়ার্টার ফাইনাল থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে, অন্তত সাম্প্রতিক ফর্মের বিচারে দু দলের? অবশ্যই সাম্প্রতিক ফর্মের বিচার যদি আপনি করেন, এর পাশাপাশি যদি আমরা লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপের দিকে ফিরে যাই, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রান্সের সঙ্গে সেমিফাইনালেই কিন্তু হেরেছিল মরক্কো, এবং সে ম্যাচে ফ্রান্স 2-0 গোলে জয়ী হয়েছিল। এবং থিয়াগো প্রতিশোধের মিশন বলা যায় অন্তত মরক্কোর জন্য। এটা প্রতিশোধ আমি বলবো না, ইন এ সেন্স ডেফিনেটলি তারা এটা তো মাথায় রাখবেই যে অফকোর্স সেই ওয়ার্ল্ড কাপে তারা এই সেমিফাইনালেই কিন্তু ফ্রান্সের কাছে হেরেছিল, এবং দে প্লেড ভেরি ওয়েল, এবং এটা তাদের একটা অপরচুনিটি। আবার এখান থেকে আজকে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটা যদি জিততে পারে, ডেফিনেটলি দে উইল গো থ্রু দ্য সেমিফাইনাল। সো আমি হয়তো ওইভাবে চিন্তা করি না যে আসলে প্রতিশোধের ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি তারাই বলতে পারবে তাদের ইমোশন এবং ইন্টেনশন এখন কীরকম। তবে ডেফিনেটলি দুটা বেস্ট টিমই আসলে এই কোয়ার্টার ফাইনালে অবতীর্ণ হচ্ছে। এবং যদি দেখেন, এবং একটা দুঃখজনক ব্যাপার হবে যে কোয়ার্টার ফাইনাল থেকে অন্তত এই দুই দলের একটি বাদ পড়লে, অফকোর্স, কারণ আপনি যতই ঘনিয়ে আসবে ততই কিন্তু আসলে এরকম ইকুয়াল টিম কিংবা বেটার সাইড, আমি বলি যদি
মানে টপ ক্লাস অনেক টিমই কিন্তু আসলে কিন্তু রাউন্ড অফ 32 থেকে এলিমিনেট হয়েছে, রাউন্ড অফ 16ও এলিমিনেট হয়েছে। সো এখন কিন্তু আরও একদম ক্লোজ, অনলি 8টা টিম। সুতরাং আজকের এই ম্যাচে অবশ্যই যে কোনো একটা টিমকে বিদায় নিতেই হবে। এবং সেই জায়গাটা থেকে আমরা যেটা বলছি, আপনি বলছিলেন যে শেষ সেমিফাইনালে দু দল মুখোমুখি হয়েছিল, এছাড়াও কিন্তু আরও 4বার তারা মুখোমুখি হয়েছিল, টোটাল 5বার, এবং কখনোই মরক্কো কিন্তু ফ্রান্সকে হারাতে পারেনি। ফ্রান্সের যে ফর্ম, সাম্প্রতিক যে ফর্ম, আপনার কাছে কি মনে হয়? আমরা দেখি 6বার মুখোমুখি হয়েছিল, 4 জয় 1 পরাজয়, ও একটি পরাজয়ও আছে, অর্থাৎ মরক্কো হারিয়েছে একবার। মরক্কো একবার ফ্রান্সকে হারিয়েছে, অর্থাৎ হারের একটা সুখস্মৃতি কিন্তু তাদের ঠিকই আছে। আমি ভুল জানতাম, আমার কাছে মনে হচ্ছিল যে ফ্রান্স কখনোই মরক্কোর কাছে হারেনি। তারপরও যেটা লক্ষ্য করলাম যে একটি হার রয়েছে, সেটা কিছুটা সুখস্মৃতি, আত্মবিশ্বাস যোগাবে কিনা যে ফ্রান্সকেও তার হারাতে পারে। পাশাপাশি ফ্রান্স যেভাবে খেলছে, যতগুলো টিম রয়েছে, আপনার কাছে মনে হয় কিনা সবচেয়ে শক্তিশালী অবস্থানে এই মুহূর্তে আছে? আপনি যদি মানে প্লেয়ার টু প্লেয়ার কম্প্যারিজন করেন, ইভেন ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পজিশনের প্লেয়ারে যদি আপনি কম্প্যারিজনে যান, তাহলে ডেফিনেটলি দে হ্যাভ এ ভেরি গুড সাইড। ইভেন হচ্ছে যে বেঞ্চ, যেটা ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই অ্যাকচুয়ালি আলোচনা হচ্ছিল, যে দলের বেঞ্চ বেশি সমৃদ্ধ, ডেফিনেটলি এটা হচ্ছে আমরা বলি যে কোচ ডাজ ম্যাটার সামটাইমস, বিকজ সাবস্টিটিউটস প্লেয়ার যখন মাঠে আসে সে কিন্তু খেলাকে প্রভাবিত করে। আপনি দেখেছেন ফ্রান্সের লাস্ট ম্যাচটা প্যারাগুয়ের সঙ্গে, অ্যাকচুয়ালি লো ডিফেন্সিভ ব্লক নিয়ে প্যারাগুয়ে খেলছিল এবং সেখানে কিন্তু তেমন অপরচুনিটি তৈরি করতে পারছিল না ফ্রান্স। এবং একটা সময় আপনি যখন ডেজিরে ডোয়েও আসলো, তখনই কিন্তু অ্যাকচুয়ালি একটা পেনাল্টি পেল সে, এবং সেই পেনাল্টিটা এই ধরনের লো ডিফেন্সিভ ব্লকের এগেনস্টে ডেফিনেটলি ওয়াইড মিডফিল্ডার অথবা নাম্বার 10 বা নাম্বার 9 একটা জিনিস করে হচ্ছে যে ড্রিবলিং করে আসলে ভিতরে ঢোকার চেষ্টা করে। এবং আপনি যখন 16 মিটার বক্সের ভিতরে ঢুকবেন ড্রিবলিং করে, দেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য ডিফেন্ডিং টিম, কারণ এখানে এনি কাইন্ড অফ ট্যাকেল তাকে সতর্ক থাকতে হয়। এবং সেরকমই একটা পেনাল্টি পেয়েছিল, যেটা থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে অ্যাকচুয়ালি 1-0 গোলে জয়ী হয় তারা। এবং আপনি যদি মরক্কোকে দেখেন, এই মানে ওয়ার্ল্ড কাপের একটা হোস্ট নেশন কানাডার সঙ্গে খেলেছিল তারা, এবং সেই ম্যাচে তারা 3-0 গোলে জয়ী হয়েছিল। আমরা যদি দেখি কানাডার ফুটবল এবং তাদের মানে বিগত ম্যাচগুলো গ্রুপ স্টেজে, তাহলে দেখবো যে তারা কিন্তু হাই প্রেসিং গেম খেলে, এবং ফ্রম দ্য বিগিনিং টু লাস্ট হুইসেল পর্যন্ত তাদের এক ধরনের অ্যাগ্রেসিভিটি মাঠের মধ্যে দেখা যায়। কিন্তু ওই ম্যাচে অ্যাকচুয়ালি আমি বলবো যে মানে একটা কাউন্টার অ্যাটাক, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক কাউন্টার অ্যাটাক বাই উনাহি, ফার্স্ট এক্সেলেন্ট গোল। এই ওয়ার্ল্ড কাপে আমার দেখা যে কয়েকটি কাউন্টার অ্যাটাক গোল হয়েছে তার মধ্যে সেটা অন্যতম। যদিও একটা কাউন্টার অ্যাটাকের গোল রিসেন্টলি মরক্কোর, সেটা ইজিপ্টের বাদ হয়েছিল অ্যাকচুয়ালি ফাউলের কারণে। ফ্যান্টাস্টিক কাউন্টার অ্যাটাক। তো এখানে একটা জিনিস হচ্ছে যে মরক্কোর জন্য যেটা, সেটা হচ্ছিল তাদের মেইন কি প্লেয়ার স্ট্রাইকার সাইভারি কিন্তু ইনজুর্ড। এই প্রসঙ্গে আসছিলাম, তিনি 3 গোল করেছেন, সোফার সর্বোচ্চ গোলদাতা মরক্কোর হয়ে। এবং তার না থাকা, কিন্তু আমি মনে করি যে লাস্ট ম্যাচে যখন সে ইনজুর্ড হয়ে বের হয়ে যায়, তখন কিন্তু সেখানে সোফিয়ান রাহিমি আসে, এবং রাহিমি কিন্তু লাস্ট ম্যাচে একটা গোলও করেছে। তার অভাবটা সেভাবে বুঝতে দেয়নি। কিন্তু কথা হচ্ছে যে আপনি খেলতে যাচ্ছেন ফ্রান্সের সঙ্গে, অফকোর্স ফ্রান্স দে আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট টিম যদি বলি এই ওয়ার্ল্ড কাপে। সো তারা লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু আপনার রানার্স আপ, এবং কনসিস্টেন্টলি কিন্তু এই ওয়ার্ল্ড কাপেও তারা স্ট্রং কন্টেন্ডার হিসেবে এসেছে। এবং তাদের কিন্তু তারপরও ফ্রান্স দলে কিন্তু একটা শঙ্কা থেকেই যাচ্ছে। আমরা জানি যে মাইকেল ওলিসে তিনি নকআউট পর্বে একটি হলুদ কার্ড দেখেছেন, এবং তিনি যদি কোয়ার্টার ফাইনালে একটা ম্যাচ হলুদ কার্ড দেখেন, সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালের তিনি থাকছেন না, তাকে মিস করবে দল। এবং এখানে নিয়ে একটা আপিলও করেছিল ফ্রান্স, সেই আপিল কিন্তু সাড়া দেয়নি ফিফা। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি এইসব জিনিস তো টেকনিক্যাল স্টাফ, কোচিং স্টাফের মাথায় থাকবেই, কিন্তু ভবিষ্যৎ তো পরে, আগে তো আপনাকে এই ম্যাচটা বের হতে হবে। তবে ফ্রান্সের মানে নাম্বার 10 পজিশনে ওলিসে, হি ইজ দ্য বেস্ট পসিবল অপশন। সো আমরা ডেফিনেটলি কোচ হয়তো চাইবেন না তাকে আসলে বেঞ্চ করার জন্য। এখন একটা জিনিস হচ্ছে যে এখানে অন্য বিকল্প অপশন কি হতে পারে। আমরা দেখেছি কোনো এক সময় কিন্তু ওসমান ডেম্বেলে এখানে খেলেছেন, তারপরে কিন্তু ওসমান ডেম্বেলে এখানে খেলে খুব একটা কমফোর্ট ছিল না সে। তাকে যখন আবার রাইট ওয়াইড মিডফিল্ডে নিয়ে যাওয়া হলো 4-2-3-1 ফরমেশনে, এবং মিকেল ওলিসেকে যখন এখানে আনা হলো, অ্যাকচুয়ালি তখনই কিন্তু ফ্রান্সের অ্যাটাকটা এবং অ্যাটাকের যে ডেপথটা আমরা বলি যে লিঙ্ক আপ প্লেটা, তাদের দুজন ডিফেন্স মাইন্ডেড মিডফিল্ডার আইদার রাভিও এবং হচ্ছে মানু কোনে বা চুয়ামেনি, হুয়েভার ইট ইজ, বিল্ড আপ করে খেলাটা অ্যাকচুয়ালি লিঙ্ক আপটা করার চেষ্টা করা হচ্ছে ওলিসির সঙ্গে। এবং ওলিসি হিজ মানে ও হচ্ছে এমন একটা প্লেয়ার, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পেনাল্টি বক্স হি ক্যান কজ প্রবলেম ফর এনি টিম এনি টাইম। এবং এখানে যদি আমরা বারকোলার কথা বলি, লেফট ওয়াইড এরিয়াতে মানে প্লেন্টি অফ ট্রিগারই তার ভিতরে রয়েছে, এবং অলওয়েজ কিন্তু একটা কম্বিনেশন করার চেষ্টা করা হচ্ছে আপনার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এবং এমবাপ্পের হিটম্যাপ যদি আপনি দেখেন, মানে সেন্ট্রাল এক্সিস এবং হচ্ছে রাইট হাফ স্পেস এরিয়া, এই এরিয়াতে হচ্ছে তার ভিজিলেন্স এরিয়া।
এবং সে নিচে নেমে এসে এখান থেকে বলটা নিয়ে আইদার ওলিসে অর বারকোলা অর ডুয়ে এদের সঙ্গে লিঙ্ক আপ করে কিন্তু ব্যাক অফ দ্য লাইন আমরা যেটাকে বলি ডিফেন্সের পিছনে বল নেওয়ার চেষ্টা করে, এবং এভাবে কিন্তু সে গোলও করেছে, যে ম্যাচটাতে অ্যাকচুয়ালি 3-0 গোলে তারা জয়ী হয়েছিল। সো ইট উইল বি চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি ফর দি মানে মরক্কো, যে কিভাবে তারা অ্যাকচুয়ালি এই ফ্রন্ট 4-5 প্লেয়ারকে হ্যান্ডেল করবে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে আশরাফ হাকিমি, অফকোর্স রাইট ফুলব্যাক এরিয়া থেকে সে, এবং হচ্ছে ব্রাহিম ডিয়াজ, এবং আমি এখানে বলবো যে স্পেশালি বুয়াদি এবং হচ্ছে উনাহি, নাম্বার 10 পজিশনে উনাহি এবং আইনহি, এই 3 জন প্লেয়ার মানে এত প্রমিজিং এবং এত ট্যালেন্টেড প্লেয়ার। যদি আপনি বুয়াদির কথা বলেন, এত অল্প বয়স, তার খেলা দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে he is so young। মিন্টু ভাই, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমরা ফরমেশন নিয়ে অবশ্যই কথা বলবো, অবশ্যই এই এর পরের অংশে আমরা নিশ্চয়ই কথা বলবো। আপনার কাছে আবার ফিরবো মিন্টু ভাই, আমি একটু যেতে চাই ইসরাতের কাছে। ইসরাত, আপনার কাছে কি মনে হয়, অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা শুনছি গুজব যাই বলুন না কেন, এবং পাশাপাশি এখনো পর্যন্ত যে দলগুলো কোয়ার্টার ফাইনালে উঠেছে তার মধ্যে সুবিধাজনক অবস্থায় কিন্তু আর্জেন্টিনা আছে কার্ডের বিচারেও। আপনার কাছে কি মনে হয়, এটাও কি এক ধরনের সুবিধা কিনা, যে কার্ড একটা মাত্র হলুদ কার্ড নকআউট পর্বে মন্ট্রিয়াল পেয়েছেন? এবং এই ব্যাপারটা আসলে আপনাকে আমার কোশ্চেন করার ছিল, আপনি নিজেই যেহেতু স্বীকার করে নিয়েছেন, এটা একটা সন্দেহের বিষয়। আসলে তারা খুব মানে ভদ্র ফুটবল খেলে, এমনও হতে পারে যে কারণে কার্ড কম। গত ম্যাচে মানে ফ্রান্সের ম্যাচে, ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচে খুব নোংরা একটা ফুটবলের দেখা মিলেছিল, এবং খুব ফ্রান্স নিজে থেকেই বলছিল যে ওরা যদি নোংরা হয় আমরাও তেমনটাই হব। ওই ম্যাচটার সাথে যদি বিশ্লেষণ করি, আজকের ম্যাচটা কেমন হতে যাচ্ছে, ফেভারিটকে? প্রথমে আপু আমি একটা জিনিস বলবো, নোংরা ফুটবল মানে এটা আমার মতে কারেক্ট ওয়ার্ড হবে না। কারণ আমরা ইউজুয়ালি জানি প্যারাগুয়ে ওরা একটু ফিজিক্যাল ফুটবলটাই পছন্দ করে, এবং ফিজিক্যাল ফুটবল খেলে ওরা অনেক অপোনেন্টকে বিট করছে অনেকবার, এবং আর্জেন্টিনা ব্রাজিলের এগেনস্টে যখন খেলে ওরা ওইটা কন্টিনিউ করে। তো এটা আসলে নোংরা ফুটবল বলা যাবে না, আমি বলবো ওদের মানে টেকনিকই এটা বিগ টিমদেরকে হারানো। পেশি শক্তির ব্যবহার আমরা পেশি বলতে শক্তির পারি। ব্যবহার হ্যাঁ, অবশ্যই। একটু কি মনে হয়নি যে একটু বেশি ব্যবহার ছিল ওখানে? না, আপনি আরেকটা জিনিস দেখবেন, ওরা এগুলা করার কারণে কিন্তু ফ্রান্সের বিভিন্ন প্লেয়ার ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এবং ওইখান থেকে যদি ওরা একটা ভুল করতো এবং ওইখান থেকে যদি প্যারাগুয়ে একটা কাউন্টার অ্যাটাকে গোল দিতে পারতো, হয়তো বা ম্যাচের সিনারিও অন্যরকম হতে পারতো। তো এটা বলা যায় একটা টেকনিকের পার্ট ওদের। একটা ওয়ার্ল্ড কাপে 6-7টা ম্যাচ থাকে, এটা যে যেভাবে টেকনিক খাটাই ম্যাচটাকে বাইর করতে পারে ওরা ওইভাবেই খেলবে, এটা খুবই নর্মাল বিষয়। তবে আজকের ম্যাচটা আমার কাছে মনে হয় একটু অন্যরকম হতে পারে, কারণ এর আগে আমরা দেখছি কি প্যারাগুয়ে একটু ডিফেন্সিভ ফুটবল খেলছে, একটু ফিজিক্যাল ফুটবল খেলে কাউন্টার অ্যাটাক করে বিট করার চেষ্টা করছিল ফ্রান্সকে। তো মরক্কোর টিমে যেহেতু কোয়ালিটিফুল প্লেয়ার আছে, এবং মরক্কো টিমটা জানে অপোনেন্ট মানে বিগ অপোনেন্টের এগেনস্টে কীভাবে খেলতে হয়, এবং ওয়ার্ল্ড কাপটা শুরু করছিল ওরা এভাবেই ব্রাজিলের বিপক্ষে খেলে। তো আজকের ম্যাচে দুইটা টিমই ভালো ফাইট করবে, তবে দুঃখজনক বিষয় হচ্ছে সাইবারিকে না পাওয়া আজকে, এবং তার সাথে চাদিরিয়াত নামে একটা প্লেয়ার আছে ওদের ডিফেন্ডার মরক্কোর, ও আজকে খেলবে নাকি সেটা এক্স্যাক্টলি কনফার্ম না, এমনি ট্রেনিং সেশনে দেখা গেছিল, তবে ম্যাচ ফিটনেস কতটুকু আসে সেটা অবশ্যই এখনো পর্যন্ত আমরা জানি না। তো সাইবারিকে না পাওয়া একটু মরক্কোর জন্য নেগেটিভ পয়েন্ট হতে পারে আজকে। যে নিম্মিপার কাছে একটু যাই, মনে হয় যে আজকের আপনি কোন দলের সাপোর্ট করছেন মরক্কো এবং ফ্রান্সের ম্যাচে? মরক্কো ব্রাজিল একটা ড্র হয়েছিল, তো মরক্কো বাদ, আমি চাচ্ছি ফ্রান্স আজকে ভালো খেলুক। ও আচ্ছা, আপনি সেই শত্রুতার রেশটা আসলে টেনে শত্রুতার রেশ আনছেন। নয়, ফ্রান্স তো আসলে ভালো খেলছে না এই বিশ্বকাপে, ফ্রান্স এত ভালো খেলছে শুরু থেকেই যে আপনি তো চাইবেন উইনিং টিমে থাকতে সব সময়। যখন আপনার টিম অলরেডি বাদ পড়ে গেছে। চলে গেছে, তো তখন আপনি চাইবেন এখন যেভাবে ভালো হোক একটা টিম জিততে। খেলুক। তো ভালো একটা টিমকেই চাচ্ছি। সেখানে আর্জেন্টিনা সুইজারল্যান্ডেরও একটা ম্যাচ আছে কোয়ার্টার ফাইনালে, সেখানে আপনি হ্যাঁ, কোন সেটা দলের? আসুক না, তখন দেখবো। এখনই তখন বলা দেখা যাচ্ছে না যাবে আসলে। এখনই আসলে ভাবতে নিম্মি যাচ্ছি না আপা, এটা মানে নিয়ে। আরেকটা বিষয় আমার কাছে খুব জানার ইচ্ছা, যে আসলে আমরা প্রতিটা ম্যাচ দেখছিলাম যে মানসিক একটা চাপের কারণে অনেক টিম বাদ হয়ে যাচ্ছে। যখন আপনি এভারেস্ট জয় করতেছিলেন মানে করেছেন, ওই মুহূর্তে মানসিক চাপটা বেশি কাজ করেছিল নাকি শারীরিক শক্তিটা কাজ করেছিল, কোনটা? আসলে আমরা যখন এভারেস্ট অভিযানে যাই বা পর্বতারোহণ করতে যাই, তখন তো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাই, তারপরও এমন কিছু ঘটনা ঘটে যখন আপনি খুব চাপ বোধ করেন। আর শারীরিক শক্তির যে ব্যাপার, এটা তো আপনাকে শক্তিশালী হতেই হবে, নইলে আপনি পর্বতারোহণ করতে পারবেন না। এটার জন্য আমরা ফিটনেস তৈরি করে তারপর যাই, মানসিক প্রস্তুতিটাও নিই। কিন্তু মানসিক প্রস্তুতিটা চাপ পড়ে কখন, যখন আপনি এক্সপেক্ট করেননি যে এরকম কিছু হতে পারে, তখন যখন এরকম কিছু হচ্ছে তখন আসলে এটার সঙ্গে মানিয়ে নিতে হয়। তো তখন একটা চাপ বোধ করতেই হয়, তখন কিন্তু আর শারীরিক সক্ষমতা নিয়ে চিন্তা করি না আমরা, তখন মানসিকভাবে শক্তিশালী থাকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
আমার ক্ষেত্রে যেমন হয়েছিল যে আমি যখন খুম্বু আইসওয়াল পার হচ্ছি, তো তখন আমার ঠিক আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক সামনে আমার বন্ধুরা ছিল। তো ওখানে একটা অ্যাভালাঞ্চ হলো, অ্যাভালাঞ্চে খুব বড় বড় বরফখণ্ড ভেঙে ওদের উপরে পড়লো। তো ওখানে আমার বন্ধু ছিল, ও আহত হলো, মানে ওর অভিযানই কিন্তু শেষ। ওকে পরে স্ট্রেচারে করে নিয়ে গেল, হেলিকপ্টার উদ্ধার করলো। তো তখন কিন্তু একটা চাপবোধ হচ্ছিল যে মানে এই ঘটনাটা কিন্তু আমার সঙ্গেও হতে পারতো, আমি আরেকটু সামনে থাকলেই হতে পারতো, অথবা আমার সামনে আরও হতে পারে। কারণ খুম্বু আইসফলটা এমন যে এটা আসলে আপনি প্রেডিক্ট করতে পারবেন না কখন কি হয় না হয়। তো এগুলো থাকে বলেই হয়তো বা আমাদের অভিযানগুলো আনন্দের হয়। ফুটবলেও কিন্তু সেম দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এটাকে আসলে কিভাবে মানে এই মানসিক চাপটাকে উতরে গিয়ে ওভারকাম করে। আমার কাছে মনে হয় অ্যাথলিট বলুন, ফুটবলার বলুন, এক সুতোয় গাঁথা এক সুতোয় গাঁথা মানসিক এবং আসলে। শারীরিক এই বিষয়গুলো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমরা এই মানসিক চাপটা ফিল করি। আমরা এবার একটা মানে অনলাইন কুইজ, যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদের কাছেই সেই কুইজটি জানিয়ে দিতে চাই। আজকের প্রশ্ন, 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? অপশন এ মেটলাইফ স্টেডিয়াম, অপশন বি হার্ড রক স্টেডিয়াম, অপশন সি এনআরজি স্টেডিয়াম, অপশন ডি অ্যারোহেড স্টেডিয়াম। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন facebook.com/sports24team। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং গতকাল অনলাইনের কুইজ বিজয়ীর নাম জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম থেকে রওশন আরা বেগম, আপনাকে কংগ্রাচুলেশন। চ্যানেল 24 পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। একটা বিরতির সময় হয়ে গেল। আইগাজ ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম। আমরা আলোচনা করছি মরক্কো এবং ফ্রান্সের ম্যাচটি নিয়ে, যে ম্যাচের ফরমেশনটা আসলে কেমন হতে পারে। মিন্টু ভাই নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন ফরমেশন, তাদের প্ল্যানটা, টিম প্ল্যানটা কেমন হতে পারে দু দলেরই। না, আমরা যেহেতু মানে ওদের গ্রুপ ম্যাচ এবং ধরেন রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16-এর খেলাগুলো দেখেছি, দুটি দলেরই কিন্তু ফরমেশনে তেমন কোনো পরিবর্তন নেই। মেইন স্ট্রাকচার যেটাকে বলি আমরা ইনিশিয়াল ফরমেশন 4-2-3-1। ওকে, একটা ম্যাচে কিন্তু আপনার অ্যাকর্ডিং টু দি বল অ্যাটাকিং ফেজে এবং ডিফেন্ডিং ফেজে কিন্তু অনেকবার ফরমেশন পরিবর্তন হয়। এটা মেবি 30 বার, 35, 40 বারের উপরও পরিবর্তন হয়। এগুলি হচ্ছে যে যারা অ্যানালিস্ট তারা অ্যাকচুয়ালি এগুলি অ্যানালাইজ করে যে কখন কী ধরনের শেপ অ্যাকচুয়ালি তাদের হয়, ট্রানজিশনে কী হয়, কিংবা অ্যাটাকিং ট্রানজিশন অথবা ডিফেন্ডিং ট্রানজিশনে কী হয়। বাট ইনিশিয়াল স্ট্রাকচার 4-2-3-1। এবং আমার ধারণা যে যেহেতু এখানে সাইভারি ইনজুর্ড, খেলতে পারবে না মরক্কোর, তাহলে অফকোর্স এখানে মানে সোফিয়ান রাহিমি ইজ দ্য বেস্ট অপশন নাম্বার 9 পজিশনে। আর হয়তো রাইট সাইডে ইব্রাহিম ডিয়াজ, লেফট সাইডে হচ্ছে এল খানুস। জি, এবং আমরা নিশ্চয়ই আমরা বোর্ডে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড আছে সেখানে আমরা দেখার চেষ্টা করব যে আসলে ফরমেশনগুলো কেমন হতে পারে। তার আগে আমরা একটু চলে যেতে চাই ক্যানসাসে। আমাদের সহকর্মী আছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যদিও কোয়ার্টার ফাইনাল, প্রথম কোয়ার্টার ফাইনালটা হচ্ছে বস্টনে, মরক্কো ফ্রান্স, তবে আপনি অবস্থান করছেন ক্যানসাসে। সেইখানে এই ম্যাচের কোনো আবহ আপনি পাচ্ছেন কিনা? শোয়েব, এখন পর্যন্ত পাচ্ছি না, কারণ এখানকার সময় দুপুর 3টায় কিন্তু এই ম্যাচ শুরু হবে এবং বাংলাদেশ সময় রাত 2টায়। আপনি জানেন যে তখন ফ্যান ফেস্টিভ্যালগুলো খুলবে তার আগ দিয়ে, এবং তখন কিন্তু আসলে এই ম্যাচের আবহগুলো পাওয়া যাবে। আমরা এখন সকাল কেবল হলো এই ক্যানসাসে। আপনি জানেন যে বেশ কিছু গতকাল রাতে বৃষ্টি হয়েছে এখানে, এবং সুইজারল্যান্ড দলও কিন্তু গতকাল পৌঁছেছে এই ক্যানসাসে। আজকে তারা অনুশীলন করবে, ওপেন প্র্যাকটিস কিছুক্ষণ পরে সেখানে আমরা যাব। এছাড়া ইংল্যান্ড দলও কিন্তু এই শহরে অবস্থান করছে, আজকে তাদের ওপেন মিডিয়া সেশন আছে এই শহরেই, এবং তার পরবর্তীতে ফ্রান্স মরক্কো ম্যাচ। যদিও আপনি বলছিলেন বোস্টনে খেলা, কিন্তু এই ম্যাচটা কিন্তু নানা কারণে আলোচিত, এবং সেটা শুধু ফ্রান্সের জন্য নয়, মরক্কোর জন্য নয়। ফ্রান্সের এবং মরক্কোর একটা পুরনো শত্রুতা রয়েছে নানাভাবে, সেই ম্যাচটারও কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আজকে দেখবো আমরা। এবং মরক্কো কিন্তু প্রতিশোধ দিতে নামবে 2022 বিশ্বকাপের, যেখানে তারা হেরেছিল এই ফ্রান্সের কাছে, হেরে বিদায় নিতে হয়েছিল সেমিফাইনাল থেকে, এবং তারা কিন্তু সেটার প্রতিশোধ আজকে নিতে চাইবে। এবং মরক্কো এবং ফ্রান্সের মধ্যে বলছিলাম যে প্লেয়ারদের মধ্যে বেশ কিছু আসলে প্রতিদ্বন্দ্বিতা আছে। অনেকে ফ্রান্সে জন্ম নিয়েছেন কিন্তু খেলছেন মরক্কোর হয়ে, ফ্রান্সের যুব দলে খেলেছেন কিন্তু পরবর্তীতে মরক্কো ন্যাশনাল টিমে খেলছেন। সব মিলে আসলে ফ্রান্স আর মরক্কোর এই দ্বৈরথটা কিন্তু আসলে জমজমাট হবে। আর আমরা এখানে আছি যে কারণে, সেটা তো আপনিও জানেন, যে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ম্যাচ, আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের জন্যই কিন্তু আমরা এখানে আছি। জি, মিন্টু ভাই, আপনার নিশ্চয়ই প্রশ্ন ছিল। রাজীব, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে ডেফিনেটলি তো আর্জেন্টিনা এখন একটা গুড মুডে রয়েছে, অফকোর্স, যে ব্যাটেল তারা পেরিয়ে এসেছে, বিশেষ করে লাস্ট 20 মিনিটসের যে পারফরমেন্স, মানে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে যদি আপনি দেখেন, এভাবে 2-0 গোলে পিছিয়ে থাকার পরে আসলে কামব্যাক করা, হুইচ ওয়াজ অ্যামেজিং।
তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা টিমের, কারণ হয়তো ডিউরিং দ্য ম্যাচ চলাকালীন সময়ে কোনো ইনজুরি ছিল না, কিন্তু অনেক সময় হয় যে ছোটোখাটো ইনজুরি হয় ডিউরিং দ্য ম্যাচ, সেটা অ্যাকচুয়ালি পরে এসে দেখা যায় যে কখনো কখনো কিছু কিছু সমস্যা তৈরি করে। যদিও এই ধরনের টিমগুলো তাদের টপ ক্লাস রিজেনারেশন বা রিকভারি ফ্যাসিলিটিস থাকে। আপনার কাছে কি ওই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা, কোনো সমস্যা দলের ভিতরে বা ইনজুরি সংক্রান্ত কোনো কিছু? মিন্টু ভাই ধন্যবাদ আপনাকে। মানে আজকে আমি প্রথম বলতে পারি যে আর্জেন্টিনা দল একসাথে এই 28 জন ফুটবলার একদম ফিট আছে, সুস্থ আছে, এরকমটাই আমরা জানতে পেরেছি। যেটা আসলে এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে 7-8 জনকে ইনজুরি নিয়ে তারা এসেছিল যুক্তরাষ্ট্রে, এবং তারপরে আস্তে আস্তে কেউ ইনজুরি থেকে রিকভার করেছে, কেউ নতুন ইনজুরিতে পড়েছেন। ক্রিস্টিয়ান রোমেরোর কথাই যদি বলি, তিনি কিন্তু ইনজুরি কাটিয়ে ফিরেছেন এবং গোল করেছেন, এবং তার এখন ফিটনেস লেভেল খুবই ভালো। যদিও গতকাল যে অনুশীলন সেশন ছিল এখানকার সময় বিকালে ক্যানসাসে আর্জেন্টিনা তাদের বেস ক্যাম্পে ফিরে করেছে, সেখানে কিন্তু তারা খুব বেশি অনুশীলন করেনি। যারা ওই ম্যাচটা খেলেছে মিশরের বিপক্ষে, যারা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ছিল তারাই কেবল মাঠে প্র্যাকটিস করেছে, আর বাকিরা আসলে রিকভারি সেশন, জিম এবং ফিটনেস নিয়ে আসলে কাজ করেছে। বাকিরা মাঠে বসেই ছিল, মেসি সহ অন্য প্লেয়াররা, কিন্তু 28 জন প্লেয়ারই একদমই পূর্ণ ফিট আছে, এরকমটাই আমরা জানতে পেরেছি। মিন্টু, রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে সাথে যাব, আরও পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে সেখানে। আমরা একটু আবার ফরমেশনে ফিরে যেতে চাই। ফ্রান্সের ফরমেশনটা আপনার কাছাকাছি আছে, আমরা দেখতেই পাচ্ছি যে আপনি যেমনটা বলছিলেন যে 4-2-3-1 ফরমেশনে দুদলই খেলবে। এখানে এখন যেটা মানে আমরা ব্রেকের সময় আলাপ করছিলাম অ্যাকচুয়ালি যে আজকের এই ম্যাচে লুকাস ডিনিয়ে কিংবা বারকোলা স্টার্ট করবে কিনা। আমরা যদি ধরেও নিই হাইপোথেটিক্যালি, কারণ যেহেতু ম্যাচটা অনেক পরে, আমরা এখনো জানি না অ্যাকচুয়ালি স্টার্টিং 1 ঘন্টা আগে জানা যাবে প্রবাবল একটা স্টার্টিং 11। এখানে অন্য যে পজিশনগুলো আপনি ধরেন বারকোলার জায়গায় যদি আপনি ডেজিরে ডুয়েকে স্টার্টিং 11-এ দিতে পারেন, এবং লুকাস ডিনিয়ে তার জায়গায় থিয়াগো হার্নান্দেজ হতে পারে একটা অপশন, কারণ থিয়াগো হার্নান্দেজ কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে কিন্তু গোল করেছেন। ইয়েস, এবং তিনি এই বিশ্বকাপে কিন্তু ভালোই খেলছেন, এবং দিস ইজ অ্যানাদার অপশন। আমরা যদি ওইখানে একটু দেখি যে মরক্কোর ফরমেশনটা, যেহেতু সাইভেরি নেই তাদের মেইন নাম্বার 9 কি প্লেয়ার, তার জায়গায় কিন্তু সোফিয়ান রাহিমি আসবে, এল খানুস, ব্রাহিম ডিয়াজ, উনাহি, আইনাউই এবং হচ্ছে বুয়াদি। তাহলে এই যে মাজরাই লেফট ফুলব্যাক এবং হচ্ছে রাইট ফুলব্যাকে হাকিমি। বেসিক থিংস কি দুটা টিমের, যখন আপনি 4-2-3-1 ফরমেশনে খেলবেন, মানে 4-2-3-1 ফরমেশনটা হচ্ছে একটা প্রমিনেন্ট 11-11 ফরমেশন। এটাতে হচ্ছে যে যেমন ডিফেন্সিভ সলিডিটি থাকে, অ্যাট দ্য সেম টাইম অ্যাটাক মানে পটেন্সি ইন অ্যাটাকসও থাকে। তার মানে হচ্ছে ডিফেন্ডিংয়ের সময় অলওয়েজ মানে বেস্ট পসিবল টিমগুলো চায় যে 6 জন যাতে ডিফেন্ডিং করতে পারে অ্যাটলিস্ট ট্রানজিশনে স্পেশালি, এবং হচ্ছে যে স্পেশালি ট্রানজিশনে এই যে দুজন এখানে অ্যাঙ্কার মিডফিল্ডার থাকে, একজন ডেফিনেটলি পিছনে থাকে যে ফার্স্ট ব্রেকটা যাতে ওইখানে স্টপ করা যায়। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মানে আমরা ফ্রান্সের দিকটাও দেখি, রাভিও ইজ মোর অ্যাটাকিং, এবং মানুকোনে অলওয়েজ স্টে ইন ফ্রন্ট অফ দ্য ব্যাকলাইন, ইট গিভস দ্য সিকিউরিটি স্পেশালি ইন ট্রানজিশন। আর আরেকটা জিনিস হচ্ছে দুটা টিমেরই খেলার যে একটা প্যাটার্ন, সেটা হচ্ছে যে মিডফিল্ডে অ্যাকচুয়ালি খেলাটা তৈরি করা, এবং আপনি দেখবেন যে উনাহির কথা বলি, ডিফেন্সিভ ট্রানজিশনে কিন্তু সে নিচে নেমে আসে, এবং এখানে এল খানুস এবং ব্রাহিম ডিয়াজও নিচে নেমে আসে, 4-5-1-এর মতো একটা শেপ তারা তৈরি করে। ডেফিনেটলি আজকের ম্যাচে এটাও কিন্তু একটা জিনিস হবে যে অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিং বোথ টিমের কিরকম হয়, হাই আপ অফ দ্য পিচে কতক্ষণ প্রেসিং করবে, মেবি একটা প্ল্যান কে আসলে ডিফেন্সিভ মোডে খেলবে, কে অফেন্সিভ মোডে খেলবে, নিশ্চয়ই আমরা দেখব। ইট উইল বি ভেরি ভেরি ট্যাকটিক্যাল ম্যাচ। একটু ইসরাতের কাছে যেতে হচ্ছে, আপনাকে থামাতে হচ্ছে আরো এক দফা, আসলে আবারও ফিরবো বিরতির পরে, নিশ্চয়ই মিন্টু ভাই আপনার সাথে কথা হবে। ইসরাত, আমরা জানছিলাম যে ফ্রান্সে জন্ম নেয়া 9 জন ফুটবলার মরক্কো টিমে খেলছেন, এবং ফ্রান্স দলটাই এমন আসলে এত পরিমাণে উপনিবেশের থাকার কারণে যেটা হচ্ছে যে দলটাই খুঁজে পাওয়া যায় না, একেবারে ফ্রেঞ্চ অরিজিন ফুটবলার হাতে গোনা হয়তো বা একজন। আরেকটা বিষয় রেজওয়ানুজ্জামান আমাদের বলছিলেন যে আসলে আইয়ুব বুয়াদ্দি খেলছেন, যিনি কিনা যুব দলে খেলেছেন ফ্রান্সের। তেমনি আরও একটি বিষয়ে গতবারের সেমিফাইনালে যে প্রতিশোধ, সেটা এবার মরক্কো নেওয়ার চেষ্টা করবে। এরকম ছোটখাটো অনেক বিষয়ই রয়েছে। আমরা একটু ফ্যানজোনে যেতে চাই। ইহান, হৃদয় এবং নাইম আছে এখানে। এখান থেকে একটুখানি জানতে চাই আজকের ম্যাচের প্রেডিকশন, পাশাপাশি প্রথমে যেতে চাই আর্জেন্টিনা সাপোর্টারের কাছে। ইহান, আজকে কোন দল জিতলে আর্জেন্টিনার জন্য ভালো? আমার মতে মরক্কো জিতলে আর্জেন্টিনার জন্য ভালো হবে, কিন্তু আমি চাই যে যেটাই জিতুক আমি হ্যাপি, কারণ দুইটা টিম মানে তাদের থেকে অনেক বেস্ট পারফরমেন্স করতেছে ওয়ার্ল্ড কাপ। ফ্রান্স তো সুপার টিম,
সো তারা লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপেও অনেক ভালো পারফর্ম করছে, এই ওয়ার্ল্ড কাপেও ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপেও বিগ জায়ান্টস লাইক পর্তুগাল, স্পেন, এবার নেদারল্যান্ডসে হারিয়েছে। তো তারাও হারানোর চান্স আছে ফ্রান্সকে, কিন্তু আমি হ্যাপি যেটাই জিতুক, দুইটা ওকে টিম ওকে, আমরা একটু হৃদয়ের কাছে যেতে চাই। হৃদয়, আপনি কি একমত? আসলে আপনি তো একজন সাধারণ ফুটবল দর্শক। মরক্কো যদি ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলেও কি আর্জেন্টিনার জন্য সহজ হবে? কারণ ইসরাত, ফ্রান্সকে সাধারণ হারানোর ফুটবল মতো দর্শক বিশ্বকাপ আসলে কেউই থাকে না আমার মনে হয়, কেউ না কেউ কোনো না কোনো কোনো দলের দল পক্ষে করে থাকে। মনে হচ্ছে আপনার। আসলে উনি কি ব্রাজিলের সাপোর্টার হতে পারেন যিনি কিনা, হতেই বা পারে, আমি জানি না। জার্মানির সাপোর্টার, বা যেহেতু আমি জার্সিও নেই। ব্রাজিলের সাপোর্টার না, আমরা রোনালদোর ফ্যান, পর্তুগাল, বাট ও, তাহলে তো পর্তুগালের রোনালদো নাই। একই সাথে এবং মেসি হেটার কিনা? পর্তুগালকে আমরা ঘৃণা করি বর্তমানে, কারণ পর্তুগাল রোনালদোর সাথে অনেক বেইমানি করেছে। এটা আমরা খেলাতে দেখেছি এবং আমরা খুব গবেষণা করেছি এটা নিয়ে। ওকে ওকে, আমরা এবং আপনার কাছে কি মনে হয় যে আসলে রোনালদো তার সেরা ফর্মে কিংবা তিনি যে পারফর্মটা করে থাকেন সেটা আসলে তিনি করতে পেরেছেন শুধুমাত্র আমার কাছে যেটা মনে পর্তুগালকে দোষ হয়েছে না ওনাকে দিয়ে? বলগুলো পাস করা একটু মুখের হয়নি কাছে নিয়ে মোটেও। কথা বলতে হবে। এবং মানে আপনারা দেখেছেন, সবাই দেখেছেন যে বলগুলো ওনার চাচ্ছে কিন্তু ওনাকে দিচ্ছেন না। এটা কি মনে হয় যে 10 জন একরকম খেলছে, একজনকে আলাদা করে দিচ্ছে, মানে এমন একটা সংসদ অভিযোগ থেকে আমরা আলাদা করে প্রায় দেওয়া। শুনছিলাম। ওই যে প্রশ্নটা করছিলাম আসলে, মানে যদি মরক্কো ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে কি অন্য যে কোনো দলকে হারিয়ে দেওয়া সম্ভব না? ফ্রান্সকে তো আমার এবার কাছে মনে হয় এই প্রশ্নটা টপ আমাদের ফেভারিট আরেকজন বলছিলেন। ফ্যান যিনি আছেন তার সাথে এখনো পর্যন্ত কথা বলা হয়নি। আচ্ছা তার আচ্ছা কাছ আচ্ছা, থেকে প্লিজ জানতে আপনি এই প্রশ্নটার উত্তর দিন। আসলে মরক্কো যদি ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে অন্য যে কোনো টিমকে হারিয়ে দেওয়া কি সহজ কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই। আসলে ওয়ার্ল্ড কাপে আসলে মানে বলা যায় না কখন কি হয়ে যায়। আসলে মরক্কোকে আসলে ছোট করে দেখার একদমই কিছু নাই। কনসিস্টেন্টলি তারা কিন্তু ভালো খেলতেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু ওরা সেমিফাইনালে গিয়েছিল, আই গেস, মানে ফ্রান্সের সাথেই শেষ পর্যন্ত বাদ পড়ে। এখন ফ্রান্সের হচ্ছে সুপার একটা টিম, একটা এক্সট্রা অর্ডিনারি, বাট মরক্কোকে তাই বলে ফেলে দেওয়া যাবে না। আমার মনে হয় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন মরক্কো যদি জিতেও এটার মানে এই না যে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা বাকি টিমের জন্য ইজি হয়ে গেল। মরক্কো বাতেন নেক্সট এবং নিমিয়াপার সাথে আরো গল্প করব, ফ্যানজনের সাথে আরো গল্প করব। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। আইগাজ ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ফিরে এলাম আইগেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আমরা আলোচনা করছি ফ্রান্স মরক্কো ম্যাচ নিয়ে। তবে একটা তথ্য নিশ্চয়ই দর্শক আপনাদের জানাতেই পারি, এখনো পর্যন্ত 96 ম্যাচে কোয়ার্টার ফাইনাল আগ পর্যন্ত 280 গোল হয়েছে। অবিশ্বাস্য, সব রেকর্ড ভেঙে দিয়েছে। অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে 3টিরও কম, কিছুটা কম, বাট 3টি গোল হয়েছে, বিশাল কিছু। এর মাঝেও আনসাং হিরো হয়ে আছেন অসংখ্য গোলরক্ষক, একেবারে মুখে মুখে। এই যেই ভজিনিয়াকে কেউ চিনতই না, ভজিনিয়াকে দুর্দান্তভাবে এখন 28টি সেভ তিনি করেছেন। এছাড়াও আমি যদি উনাই সিমনের কথা বলি, উনাই সিমন তিনিও আছেন, এখনো পর্যন্ত কোনো গোলই কনসিড করেননি। দুর্দান্ত পারফর্ম করেছেন যারা এখনো পর্যন্ত এই ওয়ালে আমরা যাদের দেখতে পাচ্ছি। মিঠু ভাই কি ভজিনার বলছেন? কথা যেটা আপনি বললেন যে ছোট দলের সবচেয়ে বড় তারকা এবং কেভারদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে তারা যে রাউন্ড অফ 32-তে গিয়েছে, অ্যাকচুয়ালি তার ছিল অনেক বিরাট বড় একটা ভূমিকা। এবং এই সেইটাতে আমি আরও একটা জিনিস যোগ করতে চাচ্ছি যে ইরানের আলী রেজা বেরেনবান্দ, যদিও ইরান এলিমিনেট হয়ে গিয়েছে, বাট হি প্লেড ভেরি ওয়েল। অ্যান্ড ইভেনচুয়ালি ডিয়ার কঙ্গোর এম্পাসি, অ্যামেজিং, দে প্লেড ভেরি ওয়েল। ছোটো টিমে অ্যাকচুয়ালি যেভাবে রেজিস্ট্যান্স তারা তৈরি করেছে, সো অফকোর্স গোলকিপার একটা স্পেশালাইজড পজিশন এবং তারা একটু ডিফারেন্ট দেন টু দ্য আউটফিল্ড প্লেয়ার্স এবং তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিও ডিফারেন্ট। আপনার কাছে কি মনে হয় যে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এই মুহূর্তে অন্ততপক্ষে কে এগিয়ে আছে বলে আপনার মনে করছেন? অফকোর্স এখানে আলটিমেটলি সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মানে ফাইনাল পর্যন্ত। ডেফিনেটলি যারা ফাইনালে যায় এ পর্যন্ত আমরা যা দেখেছি অ্যাকচুয়ালি সেই দলগুলো থেকেই অ্যাকচুয়ালি কিন্তু মানে বেস্ট গোলকিপারটা সিলেক্ট হয়। সো এখানে এখনো পর্যন্ত যারা রয়েছেন, আপনি ধরেন ইয়াসিন বানু, হি ইজ প্লেয়িং ভেরি ওয়েল। ইভেন ফ্রান্সের গোলকিপার ম্যাগনানের কথা আপনি বললেন, ইভেন উনাই সিমনের কথা বললেন। উনাই সিমনের আসলে সেভাবে কোনো পরীক্ষা দিতে পরীক্ষা হয়নি, দিতে যেহেতু হয়নি। স্পেন কোনো গোলই এবং কনসিড করে। এমিলিয়ানো মার্টিনেজের কথা আমরা বলবো যে এখনো পর্যন্ত কিন্তু সে ওরকম আসলে তার যে ভূমিকাটা। এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে আমার একটা প্রশ্ন মিন্টু ভাই, গতবার তাকে যেমনটা দেখেছিলাম এবার কিন্তু সেভাবে তাকে জ্বলে উঠতে দেখছেন, এবং তিনি যে স্ট্যাটিক বলে যে তিনি আসলে পারদর্শী, তিনি রানিং বলে যে খুব বেশি তার কিছু করার থাকে না, সেটা কি একটা সেই দুর্বলতাটা কি ফুটে উঠেছে কিনা? না, এটা কখনো কখনো হতে পারে, কারণ হচ্ছে যে গোলকিপারের ফিটনেস লেভেলটা একটু অন্য লেভেলে থাকে অ্যাকচুয়ালি। সো আপনার কখনো কখনো আপনার পারফরমেন্সটা আপনি ডেলিভার করতে পারবেন, আবার কখনো কখনো অ্যাকচুয়ালি ওইভাবে আপনি পারফর্ম নাও করতে পারেন। কিন্তু এমনও হতে পারে যে সামনে যে ম্যাচগুলো রয়েছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, আলটিমেটলি যদি ফাইনালের দিকে যায়, ডেফিনেটলি সেই সময় হয়তো দেখা যাবে যে এমন সব কিছু সেভ হয়তো সে করেছে যেগুলি অ্যাকচুয়ালি দলের
পারফরমেন্স এবং দলের যে ডিজায়ার আউটকাম সেটা পাওয়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রেখেছে। যেটা আপনি বললেন যে এখনো পর্যন্ত গোল কনসিড করেনি, ক্লিন শিট একেবারে উনি সিমন। সো এই ধরনের সিচুয়েশন কিন্তু অলরেডি আসতেছে এই সামনেই কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনালে, নোবডি Exactly. নোজ। এবং আমরা একটু প্রেডিকশনটা জেনে নিতে চাই আজকের ম্যাচের ফ্রান্স মরক্কো কি হতে এবং পারে? ফ্রান্স মরক্কো অনেস্টলি স্পিকিং ইট উইল বি ভেরি ভেরি ট্যাকটিক্যাল ম্যাচ। এবং যেটা আমাদের সম্মানিত অতিথি এভারেস্ট জয়ী নিম্মি আপু বললেন যে সাইকোলজিক্যাল যে একটা লড়াইয়ের আগে যে উনি এভারেস্ট জয় করতে যাচ্ছেন, মেন্টালি কিন্তু উনি রেডি হয়েছেন, ফিজিক্যালি অ্যাট দ্য সেম টাইম। সো মেন্টালি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাইকোলজিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখবেন টপ ক্লাস প্লেয়ারও পেনাল্টি মিস করেছে, যেটা আসলে কেউ কল্পনাও করতে পারে না। তাহলে কেন হয় এগুলো? আন্ডার প্রেশার। প্রেশারটা হয়তো বাইরে থেকে কেউ ফিল করে না, কিন্তু যারা ভিতরে খেলতেছে মাঠে দে ফিল প্রেশার। সো এই জিনিসগুলোও কিন্তু এখন হবে। সো আমার ধারণা মানে দে আর অলসো ভেরি গুড সাইড মরক্কো, দে ক্যান কজ প্রবলেম। বাট যদি আপনি প্লেয়ার টু প্লেয়ার ওভারঅল আপনি চিন্তা করেন, এই ম্যাচে যদি মানে যে দলটাই কিন্তু আসলে নিজেদের ভুলে গোল কনসিড করবে তাদের জন্য খুব ডিফিকাল্টিজ হয়ে যাবে ম্যাচে ফেরত আসা। সো ওই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, আমি বলবো যে ফ্রান্স দে হ্যাভ বেটার অপরচুনিটি টু উইন দিস ম্যাচ। জি, স্কোর লাইনটা কি হতে পারে? বাট এনিথিং ক্যান হ্যাপেন। স্কোর এটা বলা খুব মুশকিল, কারণ আপনি ফ্রান্সকে এগিয়ে রাখছেন স্কোর লাইন আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্টের গেম। জি, মিঠু ভাই আপনাকে আজকের মতো অন্ততপক্ষে ধন্যবাদ দিতে হচ্ছে। নিশ্চয়ই পরের আয়োজনে আপনার সাথে আবার আমাদের সাথে যুক্ত হবেন। ইসরাতের কাছে যেতে চাই। ইসরাত, পেনাল্টি নিয়ে কথা বলছিলেন যে বড় প্লেয়াররা আমরা দেখেছি যে পেনাল্টি মিস করেছেন। মেসি দুটি পেনাল্টি এক আসরে মিস করেছেন। কেমন লাগছিল তখন আপনি যখন মেসি মিস গতকালই যে আলাপটা করছিলাম আমরা, আসলে যখন মেসি পেনাল্টি মিস করেন তখন তিনি আরো স্ট্রং হয়ে কামব্যাক করেন, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আপনার কেমন লাগছিল যখন মিস করলেন? আপনি মিস খুশি হচ্ছিলেন নাকি? না, আমি শিওর ছিলাম যে মেসি মিস করবেন, কারণ এটা তার অভ্যাস এবং সবচেয়ে বেশি পেনাল্টি তিনি মিস করেন। তো আমি এটা শিওরই ছিলাম একদম। আমার সেটার রেকর্ড করতেই হয়। সেটের দর্শকদের জন্য একটা কুইজ আমার হাতে রয়েছেন। 2022 সালের কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পুরস্কারটি কে জিতেছিলেন? অপশন এ উগো লরিস, অপশন বি এমিলিয়ানো মার্টিনেজ, অপশন সি ডমিনিক লিভাকোভিচ, অপশন ডি মানুয়েল নয়ার। জি, আপনি হাত তুলেছেন আগে। এলিমিনিও মার্টিনেজ। উত্তরটি আমি সেখানে দিয়ে এসেছি। আমাদের প্রযোজকের যেটা জানা উচিত ছিল। ওকে, আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন, অনুষ্ঠানের শেষে আমরা দেওয়ার চেষ্টা করব। আমি এবার আবারও বাতেন চাকমার কাছে ফিরতে চাই। বেশ কয়েকটি বিষয়, আয়ুব বুয়াদ্দি অনূর্ধ্ব 21-এ ফ্রান্স যুব দলে খেলেছেন, অধিনায়ক ছিলেন সেই ম্যাচে। এবং পাশাপাশি আরও একটি বিষয়, এই গতবারের সেমিফাইনালের দুঃখ মরক্কো অবশ্যই ভোলেনি। পাশাপাশি আরও একটি বিষয়, এই ম্যাচেই 5 জন আর্জেন্টাইন রেফারি রয়েছেন। মানে এতগুলো বিষয় একসাথে কিভাবে কাজ করতে পারে, কোনো মানে ভিন্ন কিছু কি দেখতে যাচ্ছেন কিনা? না, ভিন্ন কিছু দেখতেছি নাকি সেটা আসলে ম্যাচের পরেই দেখা যাবে। তবে আয়ুব বুয়াদ্দিদের বিষয়গুলো মানে এতটাও আমি বলবো যে অন্যরকম না, মানে এগুলা খুবই নর্মাল এখন মডার্ন ফুটবলে। কারণ বংশোদ্ভূত ফুটবলার যেই টিমই বেশি নিচ্ছে, যেমন আপনি মরক্কোর কথা চিন্তা করেন, আপনি ফ্রান্সের কথা চিন্তা করেন, দুই টিমেরই কিন্তু অনেকগুলো বংশোদ্ভূত ফুটবলার, এবং মরক্কো বংশোদ্ভূত ফুটবলারদেরকে দিয়ে মানে রিসেন্ট টাইম আমরা দেখতেছি অনেক ভালো করতেছে, এবং হয়তো বা 30-এর ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করবে। তো আয়ুব বুয়াদ্দি কিন্তু যদি ফ্রান্সে থাকতো তাইলে হয়তো বা এই ওয়ার্ল্ড কাপে ওর চান্স হতো না। তো আপনি একদিকে বলতে পারেন যে আয়ুব বুয়াদ্দি একটা ভালো ডিসিশন নিছে, এবং এই বছরের মার্চে ও ফ্রান্সের অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলছে। এবং আমরা এই যে মরক্কোর আয়ুব বুয়াদ্দির পারফরমেন্স কিন্তু এখনো পর্যন্ত ভালো। এবং মরক্কোর আরেকজন ডিফেন্ডার আছে, ওর নাম খুব সম্ভবত দিওপ এরকম, ও হচ্ছে সেন্টার ডিফেন্সে খেলে। ওর মানে মরক্কোর হয়ে এখনো পর্যন্ত মনে হয় একটা ম্যাচ বাদে সবগুলো ম্যাচ স্টার্ট করছে। ও কিন্তু এই ফ্রান্সের ইকোসিস্টেমের প্লেয়ার, ও কিন্তু আন্ডার 17 পর্যন্ত খেলছিল খুব সম্ভবত। তো আপনি যদি দেখেন এই যে বংশোদ্ভূত ফুটবল এগুলো নর্মাল, তো এরা আজকে হয়তো বা একটা যদি ডিফারেন্স ক্রিয়েট করে দেয় ফ্রান্সের বিপক্ষে, অবশ্যই ফ্রান্স ফুটবল বা ফ্রান্সের ফ্যানদের জন্য একটা মন খারাপের বিষয় হবে যে ওদের বলতে গেলে বয়সভিত্তিক দলের ঘরোয়া ফুটবলার শেষ পর্যন্ত ওদের এগেইনস্টে ডিফারেন্সটা ক্রিয়েট করছে। তবে ওভারঅল মানে যাই হোক ম্যাচের রেজাল্ট, আমরা একটা হয়তো বা বিগ ম্যাচ দেখতে যাচ্ছি এবং হাই ইন্টেন্সিটির ম্যাচ দেখতে যাচ্ছি। আর শেষ পর্যন্ত আয়ুব বুয়াদ্দি যেরকম পারফরমেন্স করছে পুরো এই ওয়ার্ল্ড কাপ আসরে, ওই রকম পারফরমেন্স হয়তো বা আজকেও ড্রপ করতেছে। টাই ব্রেকে যদি গড়ায়, মানে আমি শোয়েবের কাছেও যেতে চাই, শোয়েব টাই ব্রেকে যদি যেতে হয় এই ম্যাচ যদি গড়ায়, কোন দলকে আগায় রাখবেন? আমি দুজনের কাছেই জানতে চাই। ইট উইল বি টাফ আসলে বলাটা, কারণ যদিও ফ্রান্সের কথা যদি বলি কিছুটা আমার কাছে মনে পিছিয়ে থাকবে, কারণ বুনো আমরা এর আগে বিশ্বকাপে দেখেছি দারুণভাবে সেভ দিয়েছেন তিনি, জ্বলন্ত উদাহরণ। এক্স্যাক্টলি টাই ব্রেকারে জিতেছেন। সেই জায়গা থেকে কিন্তু ফ্রান্স কিছুটা পিছিয়ে বিশ্বকাপে কিন্তু তার টাই ব্রেকারই আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে। এই যে ভাই যেটা বললো
ওদের কিন্তু অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডের এগেইনস্ট, এবং ওই ম্যাচটাও দুর্দান্ত হয়েছে। তো এখন আপনি যদি বলেন এই যে বোনোর ওইখানে স্টেপ আপ করা উচিত ছিল নেদারল্যান্ডের এগেইনস্টে, ও করছে, তো আজকেও এমন হতে পারে যে ওর স্টেপ আপ করা প্রয়োজন হয়েছে, ও করতে পারে। জি। আবার অন্যদিকে কিন্তু ফ্রান্সের অ্যাটাকাররা নিম্নি আপনার কাছে যেতে চাই, মানসিক চাপ নিয়ে যেমন কথা হচ্ছিল, মানসিক দৃঢ়তা নিয়ে আমরা কথা বলতে চাই। যদি কখনো পিছিয়ে পড়ে কোনো টিম, কামব্যাক করার মনোবলটা আপনি কিভাবে পেয়েছিলেন? অবশ্যই পিছিয়ে পড়েছেন কখনো না কখনো, কিভাবে কামব্যাক করেছেন? আমি যখন ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-তে গেলাম, মানে এরপরে আমি ফাইনাল সামিটে যাব এবং আমার সামিট ডেটটা ছিল 23শে মে। তো সেই মুহূর্তে আমাকে নিচে থেকে জানালো যে তোমার ফিরে আসতে হবে কারণ সামনে আবহাওয়া খারাপ। তো তখন কিন্তু একদম প্রথমে আমি কিন্তু একদম ভেঙে পড়েছিলাম যে আমার অভিযানটা আসলে আর হচ্ছে না, মানে আমি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পারছি না। তো প্রথমে একটা ধাক্কা লাগে কিন্তু এরকম যে আমি আর পারবো না, এরকম একটা মনে হয়েছিল। কিন্তু তারপর কিন্তু একটা আপনি যখন একটু স্থির হবেন, মানে ওই সময়টা জাস্ট চলে যায়, তখন কিন্তু আমরা চিন্তা করি যে এরপর কি করতে হবে। কারণ আমি তো এই স্বপ্নের পেছনে ছুটছি, আমি তো এই স্বপ্নটার জন্য এত দূর এসেছি, তো আমি তো আসলে ফিরে যাওয়ার জন্য আসিনি। তো ওরা যারা খেলছে তাদেরও কিন্তু এমন অবস্থা, যখন একটু চাপে পড়ে হয়তো প্রথমে একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু আমি নিশ্চিত প্রতিটা অ্যাথলেট আমি নিশ্চিত তারা এভাবেই চিন্তা করে যে আমি তো আমার জন্য খেলছি, আমি আমার স্বপ্নের পেছনে ছুটছি, তা আমাকে এগিয়ে যেতেই হবে। তো এগিয়ে যাওয়ার যে তাড়না, আমার মনে হয় এটা থেকেই সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তা আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। ফিরে এসেছিলাম, নিচে চলে এসেছিলাম, ক্যাম্প 2-তে চলে এসেছিলাম। তারপর আবহাওয়া আবার একটু ভালো হলে তারপর আবার ক্যাম্প 3-তে গেছি, ক্যাম্প 4-এ গেছি, চূড়ায় পৌঁছেছি। এবং সেই ফিরে আসার একটা অনবদ্য উদাহরণ কিন্তু আর্জেন্টিনা ও লাস্ট ম্যাচে দেখলাম। এবং আপা যেমন সুন্দর করে বলছিলেন, আসলে মাঝে মাঝে ভাগ্যের ফেভারও কিন্তু লাগে। যেমন আবহাওয়াটা কিন্তু তখন বললেন যে প্রতিকূল আবহাওয়া থেকে হঠাৎ করে আবহাওয়াটা একটু মুখ ফিরে তাকালো, পরিবর্তন হলো। প্রেডিকশন একটু জানতে চাই দুজনের কাছ থেকে এবং সবার কাছ থেকেই শুনবো। আমি এর আগেও বলে গেছিলাম ফ্রান্সকে হারাতে হলে অবশ্যই ভাগ্যের প্রয়োজন। তো মিন্টু ভাই যেরকম বললো প্রেডিকশন দেওয়া খুবই মুশকিল, তবে ফ্রান্সকে একটু এগিয়ে রাখবো আমি আজকের ম্যাচে। আপা, আমি আবার প্রেডিকশন করতে পছন্দ করি, হলো না হলো অসুবিধা নেই। আমার মনে হয় ফ্রান্স 2, মরক্কো 1। আমার হ্যাঁ, একসাথে একটু শুনতে চাই, আপনি একটু বলেন, প্রেডিক্ট করেন আজকের ম্যাচটা কি হতে পারে? মনে হয় ফ্রান্স 3, মরক্কো 1। ফ্রান্স 3। আমার মনে হচ্ছে ফ্রান্স 3, মরক্কো 2। আমি ফ্রান্সের পক্ষেই থাকবো, 4-1। আর আমি একটু ভিন্নই বলি, উপস্থাপকটা আসলে বলতে চায় না, আমি বলি মরক্কো জিতে যাবে। কি মনে হচ্ছে? এই বিষয়ে সম্ভবত সবসময় তো আপনার সাথে আমার একটা মতের অমিল থাকে। আমি চাই, কারণ একটা যখন দল ভালো করতে থাকে, কখনো না কখনো কোনো না কোনো দিন একটা দিন তাদের খারাপ সময় আসে। হু নোজ যে ফ্রান্সের খারাপ দিনটা হয়তো আজকে হতেই পারে আজকে, কিন্তু আমি শিওর যে আজকে যদি ফ্রান্সের খারাপ দিন আসে, শোয়েবের চেয়ে খুশি কেউ হবে না। না, সেই খারাপ দিনটা প্যারাগুয়ের এগেইনস্টে হয়ে গেছে। কিন্তু এটাও জানিয়ে দিতে চাই, যদি ফ্রান্সকে মরক্কো হারিয়ে দেয় তাহলে যে কোনো দলকেই মরক্কোর পক্ষে হারানো সম্ভব। এক্স্যাক্টলি। তবে খারাপ দিনটা যেন 5 জন আর্জেন্টাইন রেফারির কারণে না হয়। অবশ্যই আমি নিঃসন্দেহে, যেহেতু সবার দৃষ্টি থাকবে এই রেফারিদের উপর, আমার কাছে মনে হয় তারা অনেক বেশি সতর্ক রেফারিং করবে। না, আমরা দেখতে চাই না যে জার্সি গায়ে, আর্জেন্টাইন জার্সি গায়ে তারা মাঠে নামুক, আমরা চাইতে না তারা একজন রেফারি হয়েই নামুক। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ। আর্জেন্টিনার ম্যাচে কিন্তু ফ্রেঞ্চ রেফারি ছিলেন, এটাও কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না। 5 জন ছিলেন না। আজকের আই গেস প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আগামীকাল ফিরবো, রেজাল্ট নিয়ে ফিরবো এবং আরো গল্প হবে।